এইটার যে অবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিভিউ আয়োজিত বিশেষ ক্যাম্পাস ভিত্তিক বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান আহ, আহ, গবিয়ান আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ক্যাম্পাস ভিত্তিক এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে কথা বলতে সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন চারজন জনপ্রিয় মুখ। আমি প্রথমেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন বৃন্ত বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। আমাদের সঙ্গে যুক্ত আছেন গণবিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ের একটি দারুণ জনপ্রিয় সংগঠন গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জিবিডিএস এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব শেখ খোদানুর রনি। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ছাত্র সংসদ অর্থাৎ গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব মোহাম্মদ জুয়েল রানা। দর্শক, আপনাদের মাধ্যমে আমাদের আমন্ত্রিত দর্শককে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার পূর্বে আমরা আপনাদের অবগতির উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, আমাদের আমন্ত্রিত দর্শকদের কাছে, আমন্ত্রিত অতিথিদের কাছে আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আপনারা সরাসরি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের আকাঙ্ক্ষিত বিষয়ের উত্তর আমাদের আমন্ত্রিত দর্শকরা দিবেন। এ পর্যায়ে আমরা প্রথমেই জনাব নাজমুল আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, করোনাকালীন এই সময়ে আপনি কিভাবে সময় কাটাচ্ছেন এবং মানুষের সেবায় কিভাবে কাজ করছেন? ধন্যবাদ অনেক, এত সুন্দর একটি আয়োজনে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য বা যুক্ত করার জন্য। আমি আমার সাথে যারা অতিথি আছে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা এত ব্যস্ত সময়ের মাঝে এখানে এসছে বা সময় দিয়েছে। আর স্পেশালি হচ্ছে ভিপি জুয়েল রানাকে অনেক সুন্দর লাগতেছে এবং আমি ফ্রি ছিলাম, ব্যস্ত ছিলাম না ভাইয়া, ফ্রি থাকি বলো। সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন মূল কথায় আসি যে অনেক আপনি বলতেছিলেন যে করোনাকালীন সময়ে আমার সময় কিভাবে যাচ্ছে। করোনাকালীন সময়ে মূলত আমি বন্দিত্ব জীবন অনেকদিন কাটিয়েছি, দীর্ঘ 2 মাস কাটিয়েছি। এখন আর বন্দিত্ব জীবন কাটাচ্ছি না, এখন আমি একটু মানে আমার ব্যবসায়িক কাজে মনোযোগ দিয়েছি। আপাতত ওইটা নিয়ে ব্যস্ত। আর যদি বলেন সেবামূলক কি করেছি বা করছি, এই বিষয়টা হচ্ছে কি, আমি সেবামূলক বিষয়গুলো কখনোই প্রকাশ আনতে চাই না। আমার সামর্থ্য যতটুকু হয়েছে বা আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বা আমার ছোট ভাই বড় ভাইদের মাধ্যমে আমি আমার সামর্থ্যের জায়গা থেকে মোটামুটি যতটুকু ইয়ে করেছি, আপনার আমার সামর্থ্যে হয়েছে আমি ততটুকু করার চেষ্টা করেছি। যদি আপনাকে আমার সংখ্যা বলতে হয় বা আর্থিক পরিমাণ বলতে হয়, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার 132টা ফ্যামিলি, অ্যাপ্রক্সিমেটলি 132টা ফ্যামিলিতে আমরা মানে আমি পার্সোনালি আমি আমার ফ্রেন্ডদের মাধ্যমে আর্থিক না ত্রাণের আওতায় এনেছি বলেন বা সাহায্যের আওতায় এনেছি বলেন, যেটাই বলেন, যেভাবেই বলেন, বা উপহার বলেন, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ফ্রেন্ডদের আর আমার যারা আছে সাথে ওনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে হয়েছে। আর জি জনাব নাজমুল, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে আমরা পুনরায় আবারও আসবো। এ পর্যায়ে আমরা গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আপনার কাছে যেতে চাই। আপনি গণবিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার একজন অন্যতম কারিগর। গত 1 বছর আগে গণবিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠিত হয়। আমরা জানতে চাই গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার গল্প এবং এতে আপনার কিভাবে সম্পৃক্ততা শুরু হয়। জনাব রানা। ধন্যবাদ অনেক আমাকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। প্রথমে আমি বলতে চাই যে ডিবেটিং সোসাইটি হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকা আবশ্যক, কেননা ডিবেটিং সোসাইটি হচ্ছে একটা উন্মুক্ত জ্ঞান চর্চা জায়গা, আর ইউনিভার্সিটি স্টুডেন্টরা উন্মুক্ত জ্ঞান চর্চা করবে, এটা হচ্ছে স্বাভাবিক। আর আমাদের ডিবেটিং সোসাইটিটা আসলে মূলত আগে থেকেই আসলে চর্চা হয়ে আসছিল। আমাদের জানেন যে আপনারা যে আমাদের ল বা আইনের ছাত্রদের ডিবেটটা হচ্ছে মাস্ট, এটা আমাদের করতেই হয়।
পাশাপাশি অন্যান্য যে সকল, যেমন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট পলিটিক্স, পাশাপাশি হচ্ছে আরো যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টের স্টুডেন্টদেরকে আসলে উন্মুক্ত জ্ঞান চর্চাটা করতে হয়। তো আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন আমাদের ল ডিপার্টমেন্টে একটা গোল্ড ক্লাব ছিল, ল ডিবেটিং গোল্ড ক্লাব ছিল, যেটার প্রতিষ্ঠাতা বলতে হচ্ছে সেটা কিছু সাময়িক সময়ের জন্য আমাদের আব্দুর রাজ্জাক ভাই তিনি আসলে ওটা করেছিলেন, এবং তখনই আমি এই ডিবেটিং সোসাইটিতে ইউনিভার্সিটিতে ডিবেট করার সুযোগ পাই। এবং সেই যে একটা আমরা রাজ্জাক ভাইয়ের মাধ্যমে যে আমাদের ডিবেটিং সোসাইটিটা ডিবেট করা হয়েছিল তখন আমাদের একটা টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে আমি এবং আমাদের সাথে মুন্নি যিনি আছেন উনিও সম্ভবত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তখন, এবং সেই টুর্নামেন্টে আমার টিম আসলে রানার্স আপ হয়। আমি তখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম এবং আমি সেরা বক্তা হিসেবে 6 রাউন্ডের মতো ছিল, আমি 4 রাউন্ডে সেরা বক্তা পুরস্কার পাই। আসলে সেখান থেকে আমাদের ডিবেটিং সোসাইটির প্রতি আমার আগ্রহটা মানে অনেক বেশি জন্মায়, এবং পরবর্তী সময়ে আমি বারবার চেষ্টা করে যাচ্ছিলাম যে আমাদের এই ডিবেটিং সোসাইটিটা কিভাবে স্টাবলিশ করা যায়। তারই মাধ্যমে আমার হয়তোবা একটা সময় আমি তখন শেষের দিকে ফোর্থ ইয়ারে তখন আরেকবার চেষ্টা করে হচ্ছে কৌশিক নামে আরেকজন আমাদের মুন্নি আপুদের ব্যাচমেট ছিল, সেও ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু অবশেষে সেও ব্যর্থ হয় কারণ তার সময় শেষ হয়ে যায়। পরবর্তীতে আমি এটাকে আসলে নিজে এটা স্টাবলিশ করার জন্য উদ্যোগ গ্রহণ করি, এবং মুস্তাফিজ এবং রিয়াদকে আসলে এই ব্যাপারে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আসলে তাদের দেখে আমার এই অনুপ্রেরণাটা আরো বেশি বেড়ে যায়, এবং তখন আমি প্রশাসনিক ভাবেও হয়তোবা একটু আমার পরিচিতি থাকার জন্য আমি এটা করতে সক্ষম হই, এবং প্রশাসনকে বোঝাতে সক্ষম হই যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই ডিবেট করাটা কতটা আবশ্যক, এবং ইউনিভার্সিটির পরিচিতি বৃদ্ধির জন্য, শিক্ষার্থীদের কমিউনিকেশন বৃদ্ধির জন্য আসলে ডিবেট করাটা, ডিবেটিং ক্লাবটা আসলে সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। সেইখান থেকে আমরা ডিবেটিং সোসাইটিটা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে অত্যাধিক এই জিনিসটার গ্রহণযোগ্যতাটা অনুধাবন করতে পারে এবং আমাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আজকের আমন্ত্রিত দর্শকদের মধ্যে একমাত্র নারী প্রতিনিধি মুন্নি আক্তার আপনার কাছে চলে যেতে চাই। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, আমাদের যেসব আমন্ত্রিত দর্শক আছে সবাই আসলে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আশেপাশের বাসিন্দা, কিন্তু আপনার বাসা তুলনামূলক অনেক দূরে, রাজবাড়িতে আপনার বাসা। সেই হিসেবে আপনি গণবিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হলেন এবং সেটা আইন বিভাগেই কেন? আচ্ছা, গণবিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য। আমি গণবিশ্ববিদ্যালয়ের নাম এর আগে আমি যখন ক্যাম্পাসে আসার আগে আমি শুনি নাই। পরে হচ্ছে আমার খালামুনির বাসা আছে ধানমন্ডিতে, তো আমার খালু হচ্ছে যে গণস্বাস্থ্য নগর যেটা ধানমন্ডিতে, ওটার সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। তো আমার খালু আমাকে, যখন আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এরকম একটা চিন্তা ভাবনা নিলাম, তখন হচ্ছে যে আমার খালু বললো এরকম তো ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আছে, তুমি হচ্ছে যে সাভারের এরকম গণবিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়টা নাকি অনেক সুন্দর, তুমি গিয়ে দেখতে পারো বা জানতে পারো। তো তখন আমি গণবিশ্ববিদ্যালয়ে গেলাম, এবং মনে হয় যে অনেকের ক্ষেত্রেই এই বিষয়টা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রথম পা রেখে বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েই কেমন যেন একটা ভালোবাসা পরিস্থিতি অনুভূতি হতে লাগলো আর কি। বিশ্ববিদ্যালয় এত সুন্দর। তো আমি তখনই আমার খালুর সাথে প্রথম যাই আমি বিশ্ববিদ্যালয়ে, তখনই আমি খালুকে বলি, খালু আমি এখানেই ভর্তি হবো। এর আগে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছি, আমার এরকম সিদ্ধান্ত আমি জানাইনি আর কি, কিন্তু ওখানে পা রাখার পরেই জানিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। আর আইন বিভাগ হচ্ছে যে আইন বিভাগ পছন্দ করার কারণ ওটা হচ্ছে আমার পছন্দ একদমই, আম্মা চাচ্ছিল যে আমি আইন বিভাগে পড়াশোনা করি। তো হয় কি আমাদের যাদের একটু গ্রামের দিকে বাড়ি আর কি, বাবা মার একটা পছন্দের দিকে একটু বেশি ইয়া থাকে, আমাদের দায়বদ্ধতা বা ভালো লাগা থাকে। তা আম্মা আমাকে বলেছিল যে তুমি আইন বিভাগে ভর্তি হও, ভালো করবে। তো সেখান থেকেই আমি আইন বিভাগে ভর্তি হয়েছি। জি ধন্যবাদ মুন্নি আক্তার। এ পর্যায়ে আমরা জনাব জুয়েল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। জি, আপনার কাছে আমরা সর্বশেষে আসলাম বাংলাদেশে বর্তমানে ছাত্র সংসদ যেসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চালু আছে তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি, এবং একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে গণবিশ্ববিদ্যালয়। আপনি গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি অর্থাৎ ভিপি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ছাত্র সংসদের ভিপি হিসেবে নিজেকে কেমন লাগে?
আসলে হয়েছে কি, এটা তো আমি আগে বলছি অনেক, তুমি জানো, এটা ফয়সাল জানে, রনিও জানে, যে দীর্ঘ 28 বছর গ্যাপ থাকার ফলে ছাত্র সংসদ কি জিনিস, ভিপি কি জিনিস বুঝি নাই। হ্যাঁ, সবচেয়ে ভালো বলতে পারি এটা ফয়সাল। হ্যাঁ, নিজের যে পোস্ট, নিজের যে দায়িত্ব, নিজের যে কাজ একেবারেই বুঝি নাই। হ্যাঁ, এখন একটু একটু বুঝতে পারতেছি, ডাকসু ইসে হওয়ার পর বুঝতে পারতেছি। এবং প্রথম দিকে তো ওরকম সাপোর্ট হবে না, এখন তো সবার সাপোর্ট পেতেছি। প্রথম যে ফয়সালরা ছিল না, মুনিরা বেড়ে গেল, আসিফরা, তবে তোমাদেরকেও পেলাম, এখন তোমরা এখন যেভাবে সাপোর্ট করতেছো, তো এখন মোটামুটি না, ভালোই লাগে কাজ করতে পারলে। প্রথম তো কাজ করতে পারি নাই, এখন শুধু পদ পোস্ট নিয়ে ঘুরলাম, কাজ নাই, ভালো লাগতো না। এখন মোটামুটি ভালো লাগে, একটু ভালো লাগা যখন শুরু হলো, তখন এই যে করোনা একটু ঝামেলা হয়ে গেল। আমরা কিন্তু সব দিকে মোটামুটি ভালো হয়ে যাইতেছিলাম, আমাদের ডিবেটিং সোসাইটি, আমাদের থিয়েটার, মিউজিক ক্লাব, তারপরে সংসদ, সবাই মিলে তোমরা সবাই মিলে কিন্তু ভালো কাজ করতে জি শুরু জনাব করছিলাম। জুয়েল, আমরা আপনার উত্তরটি বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে পুনরায় আসবো। এই পর্যায়ে আমরা জনাব নাজমুল, আপনার কাছে ফিরে যেতে চাই। আপনি গণবিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সংগঠন বৃন্ত, অর্থাৎ একটি রক্তদাতা সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আপনি যখন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তখন বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সংখ্যা খুব কম ছিল। তো আপনি যখন এই সংগঠনটি প্রতিষ্ঠা করলেন, সেই সময়ের প্রেক্ষাপটে একটি সংগঠন দাঁড় করানো বিশ্ববিদ্যালয়ে কতটা কঠিন ছিল, এবং আপনার সংগঠনের শুরুর গল্পটা যদি আমাদের সংক্ষেপে জানাতেন। ধন্যবাদ। অনেক এই প্রশ্নটির উত্তর এর আগের যে বিয়েতে লাইভে ছিল ওইটাতে দেওয়া হয়েছিল। তারপরে আবার যেহেতু প্রশ্ন করেছেন আবার বলতেছি আমি। মূলত ওই সময় বিশ্ববিদ্যালয়ে আপনি হাতে গোনা যেত 2 থেকে 3টি সংগঠন, ম্যাক্সিমাম 3 থেকে 4টি হবে, সর্বোচ্চ 4টি। তো ওই সময় আর এখনকার মতো যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চাইলেই একটা 10 জন 15 জন মিলে একটা সংগঠন খুলতে চাই বা খুলে ফেললাম, এরকম ছিল না। আর অনুমোদনের ব্যাপারটাও ছিল খুব টাফ। তো সেই জায়গা থেকে বৃন্তের অনুমোদন হয়েছে বৃন্ত প্রতিষ্ঠা হওয়ার প্রায় আপনার 3 বছর পর। আর এই অনুমোদনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে সাহায্যকারী যে ব্যক্তিটা ছিল সে হচ্ছে আসিফ আল আজহার। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কার্যক্রম দেখেই তারা আমাদের অনুমোদন দিয়েছে, কারণ আমাদের যে অতীত কার্যক্রম, কারণ আমাদের যে রক্তদান বলেন, মানবিক যে কাজগুলো বলেন, এই জায়গা থেকে আমাদের খুব কম সংখ্যক লোকই আমাদের কাছে রক্ত, যেটা মূল ইয়ে ছিল, আমাদের মূল থিম ছিল, তো রক্ত চেয়ে পাইনি এরকম ঘটনা খুব কম হয়েছে। তো এই বিষয়গুলো তো একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করেই। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সংগঠনের কার্যক্রম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বিবেচনা করেছেন। আর প্রথম দিকে এটার ইয়ে ছিল, আমরা 10-15 জন করেছিলাম, আপনার সাথে ছিলাম। তো আস্তে আস্তে মোটামুটি হোল ভার্সিটি এটা হয়ে গেছে। আর এখন এটা ভার্সিটির বাইরেই ম্যাক্সিমাম আমাদের কাজকর্মগুলো এখন ভার্সিটির বাহিরেই পরিচালিত হয়। আর ভার্সিটি থেকে কেউ যদি বলে ব্লাডের জন্য, আমরা ব্লাড ডোনেট করি বা চেষ্টা করি যে ম্যানেজ করে দেওয়ার জন্য। তো প্রথম দিকের যে মেম্বার গুলো ছিল আমাদের সাথে, তারা এখনো আছে। ইভেন আপনার বিভিন্ন উপদেষ্টারা আছে, যেমন আমাদের উপদেষ্টা কিন্তু আছে আসিফ আল আজহার, উপদেষ্টা। আর আমাদের যে বর্তমান যে ছাত্র সংসদ, তারা তারা তো জানে মোটামুটি আমাদের সম্বন্ধে, আমাদের কার্যক্রম সম্বন্ধে। মুন্নিও অবগত, আর রনিও জানে। তো হোল ভার্সিটিতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, আমরা যদি বলি যে, আমি পার্সোনালি বলি, আমরা শতভাগই আমরা আমাদের জায়গা থেকে মানে যে কাজ বা লক্ষ্য, আমরা এটা পূরণের জন্য কাজ করে যাচ্ছি। কারণ আপনি যদি ধন্যবাদ বলেন আপনাকে। জি ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে পুনরায় ফিরবো। এ পর্যায়ে আমরা একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। খালিদ হোসেন নামে একজন জিজ্ঞেস করেছেন, লিডারশিপ ডেভেলপমেন্টে সংগঠনগুলির ভূমিকা কতটুকু? এই প্রশ্নটা আমি জনাব শেখ রনি আপনার কাছে রাখতে চাই, কি বলবেন? ধন্যবাদ খালিদকে, আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই। এখন কথা হচ্ছে, লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য একটা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেননা আমরা যখন আমাদের শিক্ষা জীবনে পদার্পণ করি, তখন শিক্ষকরা মূলত হচ্ছে আমাদের একাডেমিক শিক্ষা এবং নৈতিক শিক্ষাগুলো দিয়ে থাকে। তাছাড়াও বাহিরের যে সকল আমাদের এক্সট্রা কারিকুলাম যেগুলো রয়েছে, সেগুলো আসলে আমরা সংগঠনগুলোর মাধ্যমে শিখতে পারি। একটা সংগঠনে যখন একটা শিক্ষার্থী যখন অন্তর্ভুক্ত হয়, সাথে সাথে তাকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হয়,
তার টিম মেম্বারদের সাথে যে কমিউনিকেশন ডেভেলপ করা শিখতে হয়, পাশাপাশি হচ্ছে তাদের লিডারশিপটা যেটা যে মেইনটেনেন্স, তার আন্ডারে যদি 4-5 জন যদি দেয়, একটা দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয়, সেই দায়িত্বটা সে কিভাবে ফুলফিল ভাবে পালন করবে এবং সফলভাবে এই দায়িত্বটা শেষ করবে, এটা কিন্তু আসলে লিডারশিপের একটা গুণাবলীর মধ্যে পড়ে। তখন এই দায়িত্বগুলো, ছোট ছোট দায়িত্বগুলো যখন সে পালন করতে থাকে, তখন এক সময় তার ভিতর লিডারশিপটা আসলে ডেভেলপ করে। লিডারশিপটা আসলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আসলে তাকে পালন করতে হয়, কিছু কিছু সময় উপস্থিত কিছু সিদ্ধান্ত নিতে হয়, এগুলো লিডারশিপের গুণ। এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে একাডেমিক ক্ষেত্রে হয় মানে ওইরকম ভাবে হয়ে ওঠে না, কিন্তু সংগঠন করতে গেলে তাকে আসলে সবার সাথে কিভাবে মিলেমিশে কাজ করতে হবে এই জিনিসটা শিখতেই হবে মাস্ট, পাশাপাশি সফলতা আনতে হবে। কেননা যদি সফল না হয় তাহলে সে পরবর্তী ধাপে বা সে প্রমোশন, যে জিনিসটা লিডারশিপের প্রমোশনটা তার হবে না, সে দায়িত্বগুলো আসলে পরবর্তীতে হস্তান্তর করতে পারবে না, লিডারশিপ তৈরিও করতে পারবে না, এবং ওই সংগঠনটা এক সময় দেখা যাবে যে বিলীন হয়ে যাবে। সুতরাং লিডারশিপ গঠনে সংগঠনের বিকল্প বলে আমি মনে করি না আর কিছু আছে। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা মুন্নি আক্তার আপনার কাছে যেতে চাই। আপনি গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক কান্ডারির দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ সাধারণ সম্পাদক ছিলেন। আপনার ক্যাম্পাস সাংবাদিকতার যাত্রা কিভাবে শুরু এবং একজন মেয়ে হিসেবে এই যাত্রাটা কতটুকু সহজ ছিল? আচ্ছা আচ্ছা, ক্যাম্পাস সাংবাদিকতার যাত্রা শুরু বলতে একদম ক্যাম্পাসে আসার পরেই শুরু। এর আগে বাসায় থাকতে পত্রিকা পড়তাম, ঠিক আছে, কিন্তু এরকম কখনো চিন্তা করি নাই সাংবাদিকতা করব। কিন্তু সাংবাদিকদের দেখলে খুব মনে হইতো কিভাবে করে, মানে একটা রিপোর্টিং যখন দেখতাম টিভিতে, তখন খুব মনে হতো যে অনেক কঠিন কাজ কেমনে করতেছে টিভিতে সামনে এসে, ঠিক আছে, একটা ভালো লাগা ছিল। তো সাংবাদিক সমিতিতে আমার প্রথম আসা হচ্ছে ফিচারের জন্য, ফটোশুট করার জন্য। আসিফ ভাই একটা বিজয় দিবস বা স্বাধীনতা দিবসের একটা ফিচারের জন্য আমার ক্লাসমেট এনায়েতুল্লাহ কৌশিক, ও বলল যে এরকম আমাদের সাংবাদিক সমিতি আছে, আমরা ফ্রেন্ডরা মিলে একটা ফিচার, চল একটা ছবি তুলি, ওটা পত্রিকায় আসবে, এটা আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার পরও এটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমার কাছে বিষয়টা ভালো লাগলো। আমি প্রথমে সাংবাদিক সমিতির সবার সাথে, আসিফ ভাইয়ের সাথে এবং অন্যান্য সবার সাথে পরিচিত হলাম ওই ফটোশুটের মাধ্যমে, এবং পরবর্তীতে সবার সাথে মিশলাম, চলাফেরা করলাম। খুব ভালো লাগলো যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, এবং তখন মানে আসিফ ভাইরা ছিল, তারেক ভাই, মাসুদ ভাইরা ছিল, এত পরিমাণ অ্যাক্টিভলি কাজ করতো, খুব ভালো লাগতো, নিউজ কভার করতে যেত। তখন এভাবেই আমার সাংবাদিক সমিতিতে শুরু। আমি ফিচারের মাধ্যমে আসি সাংবাদিক সমিতিতে। জি আর জনাব মুন্নি আক্তার, মেয়ে আমরা বুঝতে হিসেবে পেরেছি। আপনার কাছে আমরা একটি প্রশ্ন রেখে দিতে চাই। গণবিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাংবাদিকতার স্কোপ আসলে কতটুকু বা কেমন, এই প্রশ্নটি আমরা আপনার কাছ থেকে এসে নিব। এই পর্যায়ে আমরা জনাব জুয়েল, আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। আপনি গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 3য় মেয়াদের ভিপি, কিন্তু আপনার আগের দুইটা যে ভিপি ছিল দুইজন, তাদের সাথে আপনার একটা পার্থক্য আছে। আগের ভিপিরা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ছিল না, কিন্তু আপনি একমাত্র ভিপি যিনি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। সেই হিসেবে আপনার কাছে শিক্ষার্থীদের প্রচুর চাহিদা বা চাওয়া পাওয়া রয়েছে। গত 2 বছরে আপনি শিক্ষার্থীদের সাথে চাওয়া পাওয়ার কতটুকু পূরণ করতে পেরেছেন? আসলে এইটা একটা ভালো কোশ্চেন, কিন্তু টাফ অ্যান্সার। এটা মানুষের চাওয়ার আসলে শেষ নাই, কেউ বোধহয় চাওয়া পূরণ করতে পারে না। তো যে কোশ্চেন করছে সে হিসেবে বললাম না, আমি তো সবসময় বলি, হ্যাঁ, আমি মাইক দেওয়া বলি যে আমি অপারক। এবং যদি বলা হয় যে আমার কদিন আগে এই লাইভে বোধহয় জিকে নাজবুল বলছিল যে আপনি 10-এর মধ্যে আপনাকে কত দিবেন। এটা ভাই এই ধরনের কোশ্চেন হলো না যে আমি আমার নিজেকে যাচাই করব। তবে আমি বলবো যে অল্প কিছু চাওয়া হতো, অল্প কিছু গ্রেট প্রবলেমস আছে যেগুলো পূরণ করতে পারি নাই। হ্যাঁ, কিছু কিছু মাইনর প্রবলেম যেগুলো আছে ছোট ছোট, ওগুলো পূরণ করতে পারছি আমরা সবাই মিলেই। তো এখনো অনেক কিছু বাকি আছে, পূরণ করতে পারি না আসলে। তোমার সাথে থাকলে ইনশাল্লাহ সামনে করার চেষ্টা করবো। সামনে কখন করবেন? আপনার মেয়াদ তো শেষ পর্যায়ে। মেয়াদ শেষ, নির্বাচন কবে জানো? যে নির্বাচন কবে সেটা মুখ্য বিষয় না, কিন্তু আপনার মেয়াদ তো আসলে যদি আমরা 2 বছর মেয়াদ ধরি সেই হিসেবে শেষ হয়ে গেছে। তাহলে মেয়াদ মুখ্য না, কাজ করার ইচ্ছা থাকলে আমার মেয়াদ লাগবে কেন, বিপি লাগবে, ছাত্র লাগবে কেন, নিজে জুয়েল হিসেবে করবো তোমাদের সাথে নিয়ে। জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা শেখ রনি, পুনরায় আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি গত 1 বছর
বেশ কিছু অর্জন তারা লাভ করেছে বলে আমরা জানতে পেরেছি। এই অর্জনগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন। গণবিশ্ববিদ্যালয়ে গত 1 বছরে তাদের অর্জনগুলো কি কি? আসলে হচ্ছে অর্জনের কথা যদি বলতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে আকাশে যদি চাঁদ ওঠে তাহলে সবাই দেখবে। আর একটা নতুন সংগঠনের কাছ থেকে আসলে কখনোই যে 1 বছর 1.5 বছরের ভিতরে অর্জনগুলা দেখতে চাওয়াটা আসলে ততটা আমি মনে করি না যৌক্তিকতা আছে। একটা সংগঠনকে দাঁড়াতে হলেও মিনিমাম 2 বছর সময় দিতে হয়। আর নতুন পর্যায়ে একটা সংগঠনকে এস্টাবলিশ করাটা কতটা কষ্টের সেটা হয়তোবা আমরা যারা সংগঠন এস্টাবলিশ করেছি বা সংগঠনের শুরুর দিকে ছিলাম তারা অবশ্য জানি। এখন কথা হচ্ছে যে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজের ধারাবাহিকতাটা কতটুকু, এটা একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজগুলো আসলে ধারাবাহিকভাবেই চলমান রয়েছে। তার মধ্যে যদি বলি যে আমরা ইউনিভার্সিটিতে ডিবেটিং সোসাইটি যখন নামকরণ করা হলো এবং আমরা অফিস যখন নিলাম, তখন তার আগে থেকে আমরা আসলে ধারাবাহিকভাবে ডিবেটটা করে যাচ্ছি, টিম পাঠানোর চেষ্টা করছি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের টিম বিতর্ক করছে। এবং আমাদের বর্তমানে বলবো যে আমাদের এক সময় হয়তো বিতার্কিকের সংখ্যা ছিল 2 জন 4 জন 5 জন বিতার্কিক খুঁজতে হতো, সেই জায়গাটায় এখন আমাদের বিতার্কিক সংখ্যা হচ্ছে প্রায় 70 জনের বেশি। এবং এর মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে এমন বিতার্কিকের কথা যদি বলি তাহলে বলবো যে আমাদের এর সংখ্যা সম্ভবত 20 জনেরও বেশি হবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং পরিচিতি অর্জন করতে পেরেছে। এর মধ্যে যদি একজনের কথা যদি বলি, মুস্তাফিজুর রহমানের কথা যদি বলি, তাহলে আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেট সেক্টরে কিন্তু সে তার অবস্থান তৈরি করে ফেলেছে। পাশাপাশি ফাতেমা এবং আমাদের আরো আছে হচ্ছে সাজ্জাদ, তারপর আছে রাকিব, এরকম আফ্রিদি, তামান্না আফতাব। এখন তামান্না আফতাবের কথা যদি বলি, দেখেন তামান্না আফতাব কিন্তু একাধিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু যখন দেখলাম যে একটা সংগঠন করার জন্য যেই সকল যোগ্যতার প্রয়োজন তা কিন্তু তামান্না আফতাবের মধ্যে আছে, এবং তামান্না আফতাব মোস্ট সিনিয়র একজন স্টুডেন্ট ইউনিভার্সিটির। এখন আপনি যদি বলেন, আমি আসলে এইখান থেকে বলতে পারবো যে আমাদের ডিবেটিং সোসাইটিতে সে তামান্না আফতাব যেই সকল জিনিস শিখতে পেরেছে, তামান্না আফতাবের প্রথম ব্যাচ যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে তারা তাদের ক্যারিয়ার জীবনে যতটুকু সফলতা অর্জন করতে না পারবে, তামান্না আফতাবের ক্যারিয়ার নিশ্চয়তা তার চেয়ে অধিক, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ তার দক্ষতা এবং তার যেই অভিজ্ঞতাটা আমরা আসলে করতে পেরেছি বা সে নিজে অর্জন করতে পেরেছে, এটা আসলে আমাদের অর্জনের জায়গা। এছাড়াও যে কর্পোরেট সেক্টর গুলোতে কমিউনিকেশন, একটা ছাত্র শিক্ষার্থী তখনই সফল যখন সে কমিউনিকেশন স্কিলটা আসলে ডেভেলপ করতে পারবে। যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি হচ্ছে গিয়ে সফল। এখন এই তথ্যগুলো সংগ্রহের ক্ষেত্রে এবং প্রত্যেকটা সেক্টরে কমিউনিকেশন করার জন্য যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা আমরা করিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং চলমান রয়েছে, এবং এই ক্ষেত্রে হয়তো আমরা অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছি বলে আমি মনে করি। আমরা আপনার কাছে পুনরায় ফিরবো। এ পর্যায়ে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে জনাব মুন্নি আক্তার আপনার কাছে যেতে চাই। তাজুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন, লিডারশিপ বা ডেডিকেশন সংগঠন চালাতে কোন জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন? মুন্নি আক্তার, কি মনে করেন আপনি? যদি রনি যেটা বললো, একটা সংগঠন শুরু করতে আসলেই শুরুর দিকটা অনেক কষ্টের একটা বিষয় হয়, আবার অনেক সময় হয় না। সবার সাপোর্ট নিয়ে যেহেতু যেই করবে সেটা সবার থেকে সাপোর্ট করে। এখানে আসলে লিডারশিপ সংগঠনের ক্ষেত্রে আমার মনে হয় যে ডেডিকেশন মাস্ট বি অনেক বেশি ভাইটাল। মানে একটা সংগঠনকে দাঁড় করাতে হলে অনেক বেশি ডেডিকেটেড হতে হয়। আমি যতগুলো, আমি যেরকম আমি পরিবেশ ক্লাব শুরু করেছিলাম গণবিশ্ববিদ্যালয়, আসলে ওই যে সভাপতি, যে আমাকে যে সভাপতি করা হয়েছিল বা আমি শুরু করেছি, আমি কিন্তু কখনোই এটা আমার সাথে অন্য যারা কাজ করেছে আমি কিন্তু বলিনি যে আমি সভাপতি হব। কিন্তু অন্যান্যরা বলছে, আপু আপনি যেহেতু শুরু করছেন এবং শুরু করার জন্য চেষ্টা করতেছেন বা ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছেন, আপনাকে সভাপতি বানানো হলো। তো সবাই এরকম। এখানে আসলে লিডারশিপ, ওই যে একটা সংগঠন যে সভাপতি সম্পাদক, এই বিষয়টা মুখ্য বিষয় না। একটা সংগঠনকে কন্টিনিউয়াসলি ভালোভাবে পরিচালনা করতে হলে অনেক বেশি একটা মানুষকে ডেডিকেটেড হতে হয়। জি, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আরো একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলেছেন গণবিশ্ববিদ্যালয়ে প্রথম দেখাতে আপনার একটু অন্যরকম ভালো লাগা কাজ করেছে। তো আমরা গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাইরের অনেক শিক্ষার্থী এবং বাইরের অনেক মানুষের কাছে শুনতে পাই গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে অনেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্লেভার পাওয়া যায়। তো এই বিষয়টা আসলে কি একটু ব্যাখ্যা করবেন আমাদের?
আচ্ছা, উত্তরটা কি এখন দিব? অনেক। জি অবশ্যই এখন। আচ্ছা কালকে আচ্ছা। দিও। পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্লেভার পাওয়া যায়। এবার তুমি আমাকে বলো যে কেন পাওয়া যাবে না। সেটা হচ্ছে আমি যদি হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ের কথা বললি, তুমি হচ্ছে গেট মানে প্রথম দিকে যখন ঢুকবা তখন ভাষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমার খুব ভালো একটা ধারণা হবে। ক্যাম্পাসে বিশাল খেলার মাঠ। ক্যাম্পাসটা মানে একটা কথা যদি আমি বলি যে সেটা হচ্ছে প্রকৃতির সাথে মানে সুন্দর করে ফুটে উঠেছে গণবিশ্ববিদ্যালয়। সেই প্রাকৃতিক সেই জায়গা পরিবেশে থেকে আরেকটা বিষয় আমি বলবো, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ফ্লেভার পাওয়া যায়, এটা অনেকেই জানে না। আমাদের গণবিশ্ববিদ্যালয়ের যে আমরা যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিই এবং পরীক্ষা দেওয়ার পরে ওই খাতাগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবার সেকেন্ড এক্সামিনারের মাধ্যমে আবার খাতাগুলো আবার দেখা হয় এবং সেটা খাতাটা চলে আসলে তখন আমাদের ডিপার্টমেন্টের টিচার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্য একটা টিচারের মার্কস এর সমন্বয়ে আমাদেরকে একটা মার্কস দেওয়া হয়। সুতরাং এরকম আরো অনেক বিষয় আছে। গণবিশ্ববিদ্যালয়ে যেমন খেলাধুলার ফ্যাসিলিটি, গণবিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম অনেকগুলো বিভাগ আছে যেটা আসলে অন্য বিশ্ববিদ্যালয়ে নাই। সেই বিষয় নিয়ে মনে হয় সুযোগ দিলে আমি পরবর্তীতে কথা বলবো। অনেক। মুন্নি আক্তার, আপনার কাছে এক কথাই জানতে চাই, গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে জনমুখর বা জনবহুল জায়গা আসলে কোনটি? জনবহুল জায়গা ক্যাম্পাসে বাদামতলা, অবশ্যই সেটা বলতে হবে। বাদামতলা অনেক মানে ক্যাম্পাসে গেলেই সেটা হচ্ছে যে যে কোনো সময় যখন ক্যাম্পাসে যাবো বসার জায়গা যেহেতু আছে এবং বাদামতলা অত্যন্ত সুন্দর আমাদের ক্যাম্পাসের। আমি যারা এই আজকের লাইভ দেখছে আমি সবাইকে বলবো যে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, কেউ যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে যায় ঘুরে আসে, আমার মনে হয় যে সে নিশ্চিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্লেভার পাওয়ার সাথে সাথে একটা সুন্দর বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বলে তাদের মনে হয়, আমার বিশ্বাস। জি জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব নাজমুল আপনার কাছে ফিরে যেতে চাই। আপনি জানেন গণবিশ্ববিদ্যালয়ে আপনার প্রতিষ্ঠিত বৃন্তের মতো রক্তদাতা আরো কয়েকটি সংগঠন আছে এবং তারাও বেশ অ্যাক্টিভলি কাজ করছে। আমি উদাহরণ দিতে যদি যাই সেক্ষেত্রে ডাক্তার এডরিক বেকার ব্লাড ফাউন্ডেশন, সন্ধানী এবং মেডিসিন ক্লাবের কথা অবশ্যই বলতে হবে। তো তারা অনেকটা বেশ ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো একই বিশ্ববিদ্যালয়ে এতগুলো রক্তদাতার সংগঠন, তো তাদের সাথে আপনাদের সম্পর্ক ঠিক কিরকম? জনাব নাজমুল, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। অনেক আপনাকে প্রথম ডিফাইন করতে হবে যে সন্ধানী আর মেডিসিন ক্লাব কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন না, এটা হচ্ছে জাতীয় পর্যায়ের একটি সংগঠন এবং এটা মেডিকেল কলেজ কেন্দ্রিক একটি সংগঠন। এখন আপনার জি জি এই সংগঠন দুটির বাহিরে আপনার আছে ডক্টর এডরিক ব্লাড ব্যাংক। তো তারা খুবই ভালো এবং সন্ধানী মেডিসিন ক্লাব খুবই ভালো, তারা প্রতিনিয়তই কাজ করে। কিন্তু আপনি যেহেতু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বলেছেন সেই কারণে আমার মেডিসিন ক্লাব বা সন্ধানীর কার্যক্রমের জায়গাটি আমি আপনাকে বলে দিলাম। তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি বলেন, ডক্টর এডরিক ব্লাড ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো এবং আমরা ভাবি যে আমরা না পারলে ওরা পারবে, আর ওরা ভাবে যে ওরা ম্যানেজ করতে না পারলে আমরা আমরা দিতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে যে মানে একটা সেতু বন্ধন, যে আমি এই পার থেকে ওই পারে যাবো ওর মাধ্যমে, ও ওই পার থেকে এই পারে আসবে আমার মাধ্যমে। আর বর্তমানে যে রানিং যে মানে এডুক ব্যাংকের যে দায়িত্বে আছে অরূপ সরকার, ওর সাথে আমার পার্সোনালি খুবই ভালো সম্পর্ক। তো ওভারঅল মিলে সাংগঠনিক ক্ষেত্রে বলেন আর ব্যক্তিগত ক্ষেত্রে বলেন, আপনার এডুক ব্লাড ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। আর ওই মেডিসিন ক্লাব বা সন্ধানী, এটা হয় কি আপনার যে ম্যাক্সিমামই তো দায়িত্বে থাকে যে এমবিবিএস যে স্টুডেন্ট গুলো আছে ওনারা। তো ওনাদের সাথে ভার্সিটির সাথে একটা দূরত্ব কিন্তু থেকেই যায়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বা আর তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ারও মাধ্যমটা আস্তে আস্তে সীমিত হয়ে আসতেছে। যে আপনার যেমন একটা সময় ছিল একই বিল্ডিং এ ক্লাস, কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু বিভেদীকরণ হয়ে যাচ্ছে, যে তাদের ক্যাম্পাস আলাদা হয়ে যাবে, তাদের ফ্লোর আলাদা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই সংগঠনগুলোর সাথে আমাদের সাংগঠনিক ভাবে অতটা যোগাযোগ নাই, কিন্তু যারা কার্যক্রম পরিচালনা করে বা যারা কাজ করে সংগঠনে, এদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি বা কথাবার্তা হয়, সেক্ষেত্রে তারা যথেষ্ট হেল্পফুল। আর এই জি, বিষয়টা তো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে জনাব জুয়েল রানা আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম পরিচয় ক্রীড়াঙ্গন। গণবিশ্ববিদ্যালয়ে গত 2 বছরে ক্রীড়াঙ্গনের সাফল্যগুলো সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। এটি তো আসলে
সারা বাংলাদেশ জানে। এবং গেছেবার আমরা যখন ফারাজি গোল্ড কাপ জিতলাম ফুটবল ছেলেরা, তখন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল ভাই, হ্যাঁ, উনিও বলতেছিলেন যে সপ্ত গণ বিশ্ববিদ্যালয় নেয়। ইভেন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার আমাদের, ওনার কাছ থেকে আমরা 4টা পুরস্কার আনছি। এবং ইনশাল্লাহ আমাদের তো এইবারও খুব ভালো পজিশন ছিল ফুটবল থেকে শুরু করে সব জায়গাতেই। হ্যাঁ, আমাদের মেয়েরা ছেলেরা এবং ক্রীড়াঙ্গন যদি বলো, ক্যাম্পাস ক্রীড়াঙ্গন যদি বলো, সারা বাংলাদেশে আমি নির্দ্বিধায় বলতে পারি একটা সেক্টর আছে আমাদের ক্রীড়া ক্রীড়া সেক্টর, যে আমরা শ্রেষ্ঠ খেলাধুলাতে, জি মেয়েরা এবং জি ছেলেরা both। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ধন্যবাদ। জনাব শেখ রনি আপনার কাছে যেতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি অনেক। জি, আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ে গত 2 বছরের ইতিহাস যদি আমরা দেখি, অনেকগুলো সংগঠন গড়ে উঠেছে। তো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা যে সংখ্যাটা বলি, প্রায় 18টার মতো সংগঠন। তো একটা বিশ্ববিদ্যালয়ে এতগুলো সংগঠন এবং তাদের কার্যকারিতা নিয়ে নানা মত দ্বিমত আছে। তো আপনার দিক থেকে আপনি কি বলবেন, এতগুলো সংগঠন বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে সংগঠন থাকা ইউনিভার্সিটি গুলোর জন্য আসলে একটা ভালো দিক বলতে গেলে, কিন্তু সংগঠনগুলো তাদের কার্যক্রম কতটা ধারাবাহিক রেখেছে এটা একটা প্রশ্ন। দেখেন, ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন, সেখানে প্রায় 200-র অধিক সংগঠন রয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেখানেও 100-র অধিক সংগঠন রয়েছে। আমাদের এখানে হয়তো বা সম্ভবত সর্বোচ্চ 20টার মতো সংগঠন এই পর্যন্ত দাঁড় করাতে পেরেছে আমাদের এই 22 বছরের ইতিহাসে। এখন এই সংগঠনগুলো হবে, আস্তে আস্তে হবে। ইউনিভার্সিটিতে সংগঠন থাকবে, এটা স্বাভাবিক। সংগঠন আসলে বাস্তবমুখী শিক্ষা প্রদান করে, কিন্তু সংগঠনগুলো আসলে প্রকৃতপক্ষে সাংগঠনিক থাকা উচিত। সংগঠনগুলো ধারাবাহিক কার্যক্রম রক্ষা করা উচিত এবং এই সংগঠনগুলোকে কিছু পরিকল্পনা গ্রহণ করা উচিত জনাব রনি, পূর্ব আপনাকে হতে। একটু একটু থামাতে চাই। গণবিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো সংগঠন, আসলে তাদের কার্যকারিতা কি কতটুকু? সেইটাই বললাম যে একটা সংগঠন দাঁড় করানোটা কতটা কষ্টের, সেটা হয়তো বা আমরা যারা সংগঠন দাঁড় করানোর জন্য কাজ করেছি শুরুর দিকে তারা অবশ্য বলতে পারবো। এখন দেখেন, আমরা এইখানে যারা কথা বলছি প্রত্যেকেই মানে কোনো না কোনো সংগঠন থেকে কিন্তু এখানে আসতে পেরেছি। যদি সংগঠন না করতাম তাহলে কিন্তু আমরা এখানে কথা বলার সুযোগটা পেতাম না। এখন এই সংগঠন করার রাইট। কারণে আমরা কথা বলতে পারছি, শিখতে পারছি এবং শিখাতে পারছি। এটা সংগঠন করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসটা, আমাদের কার্যক্রমটা ধারাবাহিক না থাকলে কিন্তু আমরা অটোমেটিক এক সময় না এক সময় আমাদের সংগঠনের অস্তিত্ব হারিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাক্টিভ সংগঠনের কথা বলি, আমাদের সংগঠন কতগুলো আছে সেটাও একটা বিষয়। আর যারা সংগঠন এস্টাবলিশ করার জন্য কাজ করছে তাদেরকে বলবো যে আপনারা ধৈর্যশীল হতে হবে। ফয়সাল ভাই অন্তত পক্ষে জানে যে বৃন্তকে দাঁড় করানোর জন্য, যিনি যেহেতু উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এই বৃন্তকে দাঁড় করানোর জন্য কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, কি পরিমাণ ধৈর্য ধরতে হয়েছে, কতটা হতাশাকে আসলে এখানে কাটাতে হয়েছে, সেটা ফয়সাল ভাই বলতে পারবে। নিজের একটা ক্যারিয়ার, একটা শিক্ষা জীবন, তারপর নিজের কিছু ব্যক্তিগত কাজ, এই সব কিছুকে আসলে একসাথে মেনটেন করাটার পর একটা সংগঠনকে দাঁড় করানোটা আসলে অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই ব্যাঘাত করে। সেই ক্ষেত্রে বলবো, সংগঠন যদি আপনারা করেন সেক্ষেত্রে সংগঠনে শ্রম দেন এবং নিজের মেধাটাকে সেখানে কাজে লাগান, অবসর জি রেখেন না। জি শুধুমাত্র ধন্যবাদ নাম আপনাকে। অর্জনের জন্য আমরা সংগঠন আপনার করা কাছে পুনরায় ফিরবো। প্রয়োজনীয়তা আমি মনে করি না। আহ, জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা মুন্নি আক্তার আপনার কাছে চলে যেতে চাই। আপনার কাছে একটি প্রশ্ন রেখে গেছিলাম, গণবিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাংবাদিকতার স্কোপ কেমন বা কতটুকু? গণবিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাংবাদিকতা করার স্কোপ, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের সময় হয়েছে এরকম, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় একটা গণ্ডির মধ্যে, তো এরকমও হয়েছে যে আমরা অনেক সময় নিউজ নিজেরা বা ফিচার লেখার জন্য টপিক খুঁজে বেড়াইছি, যে আসলে কোন বিষয়টা, এই বিষয়টা যেহেতু গ্যাপ আছে সামনে, যেহেতু কোনো নিউজ নেই, তাহলে কিভাবে একটা নিউজ কভার করা যায়, কিভাবে একটা নতুন কিছু বের করে সেটা ফিচার করা যায়। অনেক ডিপার্টমেন্ট আছে যাদের, যেরকম সমাজবিজ্ঞান বিভাগ, ওদের হচ্ছে যে যে পরিবেশ দিবস, এসব কিছু পালন করার জন্য আমরা বলতাম, যাতে আমরা সেই বিষয়ে প্রচারণা করতে পারি। তো তারপরও আমি বলবো যে গণবিশ্ববিদ্যালয়ে নিউজ করার জন্য যথেষ্ট স্কোপ আছে, সাংবাদিকতা করার জন্য যথেষ্ট স্কোপ আছে। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু মাঝে মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনার হয়ে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কর্মশালা সেমিনার হয়ে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন নতুন নতুন সংগঠন আছে, আগেও সংগঠন ছিল, তারাও কিছু কার্যক্রম করে, সেই বিষয়গুলো আমাদের তুলে ধরার বিষয়। এরকম অনেক বিষয় আছে গণবিশ্ববিদ্যালয়ে নিউজ করার মতো জি আর কি। জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব নাজমুল আপনার কাছে যেতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
অনেক জনাব নাজমুল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমাকে শুনতে আমি পাচ্ছেন? খুব হ্যাঁ আস্তে অনেক, শুনতে আমি পাচ্ছি। হ্যাঁ বলো। জি, আপনার কাছে জানতে চাই গণবিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম ব্যতিক্রম দিক ছাত্র সংসদ। 2013 সালে আমাদের গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গড়ে ওঠে। তো যে উদ্দেশ্য নিয়ে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সুষ্ঠু রাজনৈতিক চর্চা, তো প্রতিষ্ঠার 7-8 বছর হতে চললো, এখন পর্যন্ত সুষ্ঠু রাজনৈতিক চর্চা আসলে কতটুকু হচ্ছে? আসলে এখানে আমি একটা কথা বলি কি, এখানে সুষ্ঠু রাজনীতি যদি বলতে চাও, আমাদের তো ক্যাম্পাসে ওইরকম রাজনীতি আমরা দেখি না। যেমন যদি সরকারি দল, বেসরকারি দল বা অন্যান্য যে দলগুলো আছে, ছাত্রলীগ, ছাত্র দল, শিবির বা অন্যান্য যে দলগুলা, যেহেতু আমাদের এখানে এগুলা নাই, এবং হচ্ছে কি আমার বোধহয় এটা ছাত্র সংসদ থাকার ফলেই এই ধরনের সংগঠনগুলা নাই। হ্যাঁ, যার ফলে একটা সুষ্ঠু রাজনৈতিক আবহাওয়া কিন্তু আছে, চর্চা হোক না হোক। হ্যাঁ, যেমন আবরার হত্যার পরে আমি বলছিলাম যে যদি বুয়েটে ছাত্র সংসদ থাকতো, হ্যাঁ, তাহলে বোধহয় যে আবরার হত্যা হইতো না। ছাত্র সংসদে একটা ইয়ে থাকে। আর যাই হোক, সুষ্ঠু রাজনৈতিক চর্চা আসলে এই যদি আমরা ধরি, আমাদের তো নতুন ক্যাম্পাস, আমাদের নতুন সংসদ, আমাদের সংগঠনগুলো নতুন। রনি যেটা বললো কিছুক্ষণ আগে, যে একটু সময় দিতে হয়। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমাদের সুষ্ঠু একটা আবহাওয়া আছে আমাদের রাজনীতিতে, সুষ্ঠু চর্চা হয়ে যাবে ইনশাল্লাহ। আছি মোটামুটি, আমরা পুরোপুরি বলবো না। জি, জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব শেখ রনি, আপনার কাছে পুনরায় ফিরে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি গত 1 বছর আগে একটা আহ্বায়ক কমিটি গঠন করে তাদের যাত্রা শুরু হয়। তো 1 বছরের ভিতরে আপনারা বাজেট পেয়েছেন, আপনারা 2টা রুম পেয়েছেন, প্রয়োজনীয় জিনিসপত্র পেয়েছেন, কিন্তু তারপরেও এখনো কেন মূল কমিটি গঠন হলো না? আচ্ছা, বাজেট দিয়েছে এবং মূল কমিটিতে যেই প্রবলেমটা হচ্ছে আপনারা বললেন, 1 মিনিট, জাস্ট মিনিট, আমার একটু এখানে একটু প্রবলেম হয়েছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা ছিল এরকম যে আমাদের আহ্বায়ক কমিটি আসলে 1 বছর আগে হয়েছে, এই কমিটিটা পূর্ণাঙ্গ কমিটি আমরা কেন করতে পারিনি? আসলে আমাদের যখন কমিটিটা একটা সংগঠন পরিচালনা করার জন্য প্রথম দিকে একটা কমিটির প্রয়োজন পড়ে। এখন এই কমিটিটার মেয়াদকাল ছিল হচ্ছে আমাদের 6 মাস, সেইখানে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, এটা ঠিক। এখন এই সংগঠনটাকে দাঁড় করানোটা হচ্ছে গিয়া মূল যে আবশ্যক উপাদান বলতে পারেন, যে এটা আসলে বেশি প্রয়োজন ছিল যে সংগঠনটাকে এস্টাবলিশ করা এবং দাঁড় করানো। এর মধ্যে দেখেন আমাদের সেমিস্টার ফাইনাল গেল, পাশাপাশি হচ্ছে আমাদের একটা সেশন জট এড়ানোর জন্য আমাদের কিন্তু পড়াশোনায় একটু বেশি মনোযোগী হতে হয়েছে। পাশাপাশি করোনার পরিস্থিতির জন্য এখানে গেল 3 মাস। ওভারঅল দেখা গেছে যে 6 মাস কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। তারপরে যদি বলতে গেলে যে আমাদের নিজেদের দ্বারা মানে ভালোভাবে একটু গুছিয়ে ওঠার জন্য একটু সময় যাপন করতে হয়েছে। তবে আমরা কমিটিটা পূর্ণাঙ্গ করার জন্য উদ্যোগ অনেক আগেই গ্রহণ করেছিলাম, এবং এই করোনার জন্য হয়তো আমরা কমিটিটা সেইভাবে দিয়ে উঠতে পারিনি। তবে খুব শীঘ্রই আমরা কমিটিটা হস্তান্তর করব বলে আমি ব্যক্তিগতভাবে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি। এখন উপদেষ্টাদের আমরা আসলে সিদ্ধান্ত যদি নিতে হয়, একটা ব্যক্তিগতভাবে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের উপদেষ্টারা এবং আমরা যারা আছি সকলের সমন্বয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। এখন উপদেষ্টারা এখানে মূল ভূমিকা পালন করে এবং উপদেষ্টাদের সাথে আলোচনা করেই তারা যখন ভালো মনে করবেন, মানে যখন প্রয়োজন মনে করবেন, সেই মুহূর্তে তারা কমিটিটা দিবেন। কমিটিটা দেওয়ার জি, ক্ষমতা জি, ধন্যবাদ এখতিয়ার কিন্তু আপনাকে। আমার নেই। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব নাজমুল, আপনার কাছে যেতে চাই। আপনার গণবিশ্ববিদ্যালয়ের খুব পাশে আপনার বাসা, সেই হিসেবে আপনি গণবিশ্ববিদ্যালয়কে অনেক দিন ধরে দেখছেন এবং আপনি গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ের মানে আপনার চোখে দেখা অনুযায়ী গণবিশ্ববিদ্যালয় গত 10 বছরে কতটুকু এগিয়েছে, বা গণবিশ্ববিদ্যালয়ে কি কি পজিটিভ দিক এই সময় আপনার চোখে পরিলক্ষিত হয়? আপনি যদি এগিয়ে যাওয়ার কথা বলেন তাহলে আমরা বলবো যে আপনার 100 গুণের বেশি এগিয়েছে। জুয়েল ভাই বলতে পারবে, আমরা যখন ক্লাস করেছি ভার্সিটি, তখন আপনার একটা মানে যদি এখনকার যে ক্যাম্পাস এটার সাথে তুলনা করেন, তাহলে এইটার 6 হ্যাঁ, ভাগের 1 ভাগ একটা বিল্ডিং আমাদের ছিল, এবং 4টা ফ্লোর ছিল অনলি। 4টা ফ্লোরের ভিতরে
আপনার আমাদের সব ক্লাস হইতো, ওইটা এমবিবিএস এর ক্লাস, আবার আপনার অন্যান্য যে মাঠে ফয়সাল, মাঠে বালি অবস্থাতে ফুটো খেতাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বালি ছিল মাঠে, আর মাঠটা দেখো। হ্যাঁ, এখন ওই খুবই আপনার যে ক্যাম্পাসটা আগে তো যে ক্যাম্পাসে প্রথম ওখানে মানে মাঠ ক্যাম্পাস সংলগ্ন কোনো মাঠ ছিল না, আমাদের খেলার জন্য মাঠ ছিল আর অনেক টাকসুদ, যেটা ভার্সিটি থেকে আমাদেরকে মনোনীত করা হয়তো, বা মির্জা গোলাম কলেজের মাঠ, মানে ভার্সিটির খেলাধুলার জন্য। তো আপনি এই জায়গাটার সাথে যদি তুলনা করেন তাহলে পরিবর্তন বলবো, আমাদের বিশাল একাডেমিক ভবন হয়েছে, প্রশাসনিক ভবন হয়েছে, খেলাধুলার জন্য মাঠ হয়েছে, যেখানে শুধু মরুভূমি ছিল বা ধান ক্ষেত হচ্ছিল, ওইখানে এখন আপনার খেলার মাঠ, যেটা মানুষ বিশ্বাসই করবে না। ছাত্রছাত্রীদেরকে যদি বলি জনাব যে এইখানে নাজমুল, আপনি যে পরিবর্তনগুলোর কথা বলছেন এগুলো আসলে স্ট্রাকচারাল পরিবর্তন, কিন্তু বর্তমান বিশ্বের সাথে যে তাল মিলিয়ে চলা বা ডিজিটালাইজেশন, সেই দিক থেকে কোনো বিশ্ববিদ্যালয় কতটা এগিয়ে আছে? সেই ক্ষেত্রে তুমি তো বলো না কি ধরনের পরিবর্তন, সব পরিবর্তন বলবে। হ্যাঁ জি জি, অনেকে তো বলো না কি পরিবর্তন, বলেন নাই যে আপনি কি ধরনের পরিবর্তন, আপনি স্ট্রাকচারাল আর উনি আরেকটা কথা আমি জি আপনাকে একটু বলতে চাই, আমি যখন পরিবর্তনের কথা বলেছি আপনাকে অবশ্যই সব ধরনের পরিবর্তনের কথাই বলা উচিত, কিন্তু আপনি অনুমতি দিলে আমি একটু যোগ করতাম, বলবেন এটা আসলে কাম্য নয়। তো আপনার কাছে আমরা কি ধরনের পরিবর্তন লক্ষণীয় হয়েছে সে বিষয়ে জানতে চাই। ডিজিটালাইজেশনের ব্যাপারে যদি আপনি বলেন, যে বললাম যে আমাদের অবস্থান মাইনাস, কারণ যেখানে সবাই ডিজিটালাইজেশন হচ্ছে সেখানে আমাদের অবস্থান, আমরা ডিজিটালাইজেশন থেকে দিনকে দিন নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অবস্থান মানে আপনি অবশ্যই ঋণাত্মক বলতে হবে, যে আমি এখানে বিশ্ববিদ্যালয়কে কোনো ক্রেডিট দিতে পারতেছি না বলে দুঃখিত, কিন্তু আমি অবশ্যই এটা ধারণা করি যে বিশ্ববিদ্যালয় এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বা নিবে অদূর ভবিষ্যতে, নিকটবর্তী সময়ে, যেটা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব। আচ্ছা অনেক, আমি ধন্যবাদ আপনাকে। আমি একটু ফয়সাল ভাইয়ের সাথে সেটা হচ্ছে যে পরিবর্তনের জায়গাটায় কি কি পরিবর্তন আসছে আমি বলি। আমি যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন কম্পিউটার ল্যাব গুলা এতটা অ্যাভেলেবেল ছিল না যতটা বর্তমানে অ্যাভেলেবেল। গবেষণাটায় এত বেশি মনোযোগী ছিল না, বা গবেষণার ক্ষেত্রেও কিন্তু দেখেন ফিজিওথেরাপি থেকে শুরু করে কিছু কিছু জায়গায় কিন্তু নতুনত্ব এসেছে, তারা কিন্তু অনেক বেশি সরঞ্জাম, গবেষণা সরঞ্জাম তারা কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়েছে। পাশাপাশি সিএসসি ডিপার্টমেন্ট বলেন, তারপর হচ্ছে কি আপনার যে সকল বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে মেডিকেল ফিজিক্স, এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু অনেক পরিবর্তন আসছে। টিচারদের ক্ষেত্রে যদি বলি, অনেক 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 মানে ক্যাপাবল শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। প্রশাসনিক দিক থেকে আগে যতটুকু মানে ছাড় দিয়ে চলা হতো ততটা কিন্তু এখন চলছে না। প্রশাসনও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আগের চাইতে বেশি সচেতন হচ্ছে। স্ট্রাকচারাল পরিবর্তনের কথা যদি বলেন, আগে ভবন ছিল একটা, সেখানে এখন ভবন হচ্ছে আমাদের 3টা, এবং আগামীতে হয়তো আরো বেশি ভবন হবে। তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন এখনো হয়নি, সেই জায়গাটায় আরো পরিবর্তন আনা দরকার বলে আমি মনে করি। দেখেন এক সময় কিন্তু আমাদের ট্রান্সপোর্টটা এতটা ডেভেলপ ছিল না, এখন ট্রান্সপোর্টটা ডেভেলপ হয়েছে। আমাদের ক্যান্টিনটা ডেভেলপ করা প্রয়োজন, আমাদের টিএসসি প্রয়োজন। এই জায়গাগুলোয় হয়তো আমরা পরিবর্তন আনতে সক্ষম হবো আস্তে আস্তে, সময় দিলে, সময়ের পর পরিবর্তনে আমরা এটা সক্ষম হবো ইনশাল্লাহ। জি, আপনার কথার সূত্র ধরে আমি ভিপির কাছে চলে যেতে চাই। আপনি সর্বশেষ ট্রান্সপোর্ট, টিএসসি এবং ক্যান্টিনের উন্নয়নের কথা বললেন। ছাত্র সংসদের ভিপি উপস্থিত, কি বলবেন আপনি? আবার করো কোশ্চেনটা। জি, শেখ রনি বললেন আমাদের ট্রান্সপোর্ট সমস্যা একটা বড় সমস্যা শিক্ষার্থীদের জন্য, ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের মনে অসন্তোষ আছে, এবং আমাদের টিএসসি প্রয়োজন। সবগুলো শিক্ষার্থী কেন্দ্রিক সমস্যা। আপনি ছাত্র সংসদের ভিপি, শিক্ষার্থীদের প্রতিনিধি, কি বলবেন? আচ্ছা, আমি একটা ব্যাপার বলি, আমাদের যে ক্যান্টিনটা আছে না, এটা হচ্ছে আপাতত ভ্রাম্যমান। হ্যাঁ, জানো এটা ডেভেলপ করার জন্য আমরা বিভিন্নবার গেছি। আমরা সকলের সংক্ষেপে আমাদের একটা টুকিটাকি বাজেট আমরা করছিলাম। ক্যান্টিনটা হবে আমাদের উপরে, ওই যে পাশে যে ইয়াটা হচ্ছে নতুন বিল্ডিংটা, এই জন্য এটা ওরকম করা হচ্ছে না। তারপরে একটা করা দরকার। আর সব বিষয়ে মোটামুটি যখন আমি তো প্রথমে বললাম, হ্যাঁ প্রথম তো তুমি জানো আমার সংসদে আমার অনেক ঝামেলা ছিল, সাসপেন্ডেড ছিলাম দীর্ঘদিন। যখন কাজ একটু শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে, তখন যেমন এই যে আমাদের এই যে বর্তমান মহামারী, এটা হয়ে গেল আর কি, এবং মেয়াদও শেষই বললা তুমি। এখন হচ্ছে এইগুলা এই সব মিলিয়েই আমি না থাকি, আমাদের পরবর্তী ছাত্র সংসদ যখন আসবে, আমার বোধহয় প্রথমে এগুলো একটু সচেতন ভাবে তাদেরকে নেওয়া দরকার। এগুলা প্রথম কাজ আর কি ক্যাম্পাসের, এগুলো প্রথম কাজ। জি, বুঝতে পারছি। এরপরে আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো।
আমি তো অবশ্যই চেষ্টা করবো, যদি আমি না পারি পরবর্তী ছাত্র সংসদ ওই যেন প্রথমে এই কাজগুলো করে, খুব দরকার আমাদের, নেসেসারি। হ্যালো অনেক জি শুনতেছো? জি, আপনার কাছে আরো জানতে চাই, ছাত্র সংসদের ভিপি হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কি? অনেক আবার একটু। জি, ছাত্র সংসদের কোশ্চেনটা ভিপি হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা কোথায়? শক্তির জায়গা? জি অনেক সরি, আমি বোধহয় শুনতে পাচ্ছি না তোমাকে। জি, আমরা আপনার কাছে জানতে চেয়েছি এই ছাত্র সংসদের একজন ভিপি হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটি? ও আচ্ছা, আমার সংক্ষিপ্ত ভিপি হিসেবে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার সাধারণ শিক্ষার্থী যারা আছে, হ্যাঁ, তাদের সাপোর্ট যে কোনো কাজে। এটা তো আসলে আমি প্রথমে আগেই বলতাম যে এখানে ছাত্র সংসদ লাগে না, এখানে ভিপি লাগে না, হ্যাঁ, যদি সাধারণ শিক্ষার্থীদের সাপোর্ট পাওয়া যায়, ওইটাই বড় শক্তি আসলে, সমর্থন যেটাকে বলে। জি ধন্যবাদ সাধারণ আপনাকে। শিক্ষার্থীদের সমর্থন। জি, এরপর যে আমরা মুন্নি আক্তার আপনার কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাই গণবিশ্ববিদ্যালয়ের একটি ব্যতিক্রম দিক, অর্থাৎ আমাদের গণবিশ্ববিদ্যালয়ের মূল যে ফটক, সেখানে আমরা তৃতীয় লিঙ্গীদের দায়িত্বরত অবস্থায় দেখতে পাই, এবং 2018 সালে এটা তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তখনকার সময় আপনি এ বিষয়ে একটি স্পেশাল রিপোর্ট করেছিলেন, তো আপনার মাধ্যমে আমাদের আজকের দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়ে একটু জানাবেন, আসলে তৃতীয় লিঙ্গের যে নিয়োগদানের বিষয়টা এবং বিশ্ববিদ্যালয়ের যারা কর্মরত আছেন বা শিক্ষার্থী আছে তারা বিষয়টাকে আসলে কিভাবে দেখছে। আচ্ছা, আমার সময় যেটা ছিল, আমি যেটা দেখতাম যে তৃতীয় লিঙ্গের মানুষজন যে গেটে মানে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে, আমি প্রথম যেদিন দেখি এবং আমি যখন গেট দিয়ে প্রবেশ পথে আটকানো হলো যে আইডি কার্ড কোথায়, তো আমি একটু আকস্মিক ভাবে তাকিয়ে থাকলাম, কারণ হচ্ছে যে ঘটনা জানতাম যে এরকম নাকি বেশ কয়েকবার এর আগে রেজিস্ট্রার স্যার তারপরে প্রশাসনের মানুষজনের সাথে কথা হলে তাদের মাধ্যমে জানতে পারছি আগেও। তো যখন এরকম আইডি কার্ডটা দেখান, তো আমি একটু আকস্মিক ভাবে দেখতেছি যে আসলে টোটাল গেট আপ দেখে বুঝতে পারছি যে আসলে আমাদের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেছে বা গেটের কাজ করতেছে। তো আমি আইডি কার্ডটা শো করলাম, আমি বললাম যাবো এবার, বললো যে ঠিক আছে, এবং যাওয়ার সময় সালাম দিল। আমি মানে এতটা প্রাউড ফিল হয়েছে এখন, যারাই এর সাথে জড়িত ছিলাম পরে জানতে পারছি, এবং আমি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগছে বিধায় আমি এই বিষয়টা নিয়ে স্পেশাল রিপোর্ট করি। এবং হচ্ছে যে আমি যতদূর জানি তখন আমাদের রেজিস্ট্রার মহোদয় এবং আমাদের হচ্ছে বেশ কয়েকজন শিক্ষক আছেন যারা এই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে গবেষণা করছেন। তো সেই সময় আমার বেশ কয়েকজন সমাজ বিজ্ঞান, তারপরে হচ্ছে ইংরেজি, এরকম কয়েকটা ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের সাথে কথা হয়েছিল, তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করছিল আরো কিভাবে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে বা তাদের এক চাকরিতে যে আসবে এই বিষয়ে কিন্তু আবার তাদের আর লিডার আছে, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়, তারা এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করছিল। আর শিক্ষার্থীদের কথা যেটা বলবো, শুধু শিক্ষার্থী না, গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, এই তৃতীয় লিঙ্গের মানুষ যে আমাদের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেছে, এটা সারা বাংলাদেশে যে নিউজটা আমরা করেছিলাম, সাংবাদিক সমিতি রনি, তারপরে যারা বিচার করেছিল, সারা বাংলাদেশে এটার একটা সাড়া পড়েছে। এটা অবশ্যই গণবিশ্ববিদ্যালয় প্রশাসন একটা প্রশংসনীয় কাজ করেছেন, এখন পর্যন্ত করছেন, সেই জন্য তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট। জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা শেখ রনি আপনার কাছে পুনরায় ফিরে চাই, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে মূল পার্থক্য আসলে কোথায়? মূল পার্থক্যর কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে এখানে হচ্ছে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ততা কম। আমাদের মানে আমাদের যে ছাত্র সংসদ আছে সেটা জাতীয় রাজনৈতিক যে সংগঠনগুলো আছে সেখানে সম্পৃক্ততা কম, এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে ক্ষমতায়ন, আমাদের ছাত্র সংসদের ক্ষমতার জায়গাটা অনেক বেশি সীমিত, তারা স্বাধীন না এবং তাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা আসলে তাদের নিকট হস্তান্তর করা হয়নি। এর মধ্যে বিশেষ জায়গাগুলো হচ্ছে, দেখেন, ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের প্রতিনিধির একটা জায়গা, প্রতিনিধিত্ব করবে তারা, মানে ছাত্ররা শিক্ষার্থীরা যেই জায়গায় স্টেক হোল্ডার হিসেবে থাকবে সেই জায়গাটায় ছাত্র সংসদ তাদের মতামত প্রকাশ করবে। এখন সেই দিক থেকে যদি বলি, বিশ্ববিদ্যালয়ের তিনটা আসলে জায়গা রয়েছে, সেটা হচ্ছে ট্রাস্টি বোর্ড, তারপর হচ্ছে
একাডেমিক কাউন্সিল এবং হচ্ছে গিয়া সিন্ডিকেট। এই তিনটা সেক্টরে মূলত সিদ্ধান্তগুলো নেয় তারা। এখন এই তিনটার মধ্যে ট্রাস্টি বোর্ডে নিশ্চয়ই ছাত্র সংসদের এখতিয়ার বা অবাধে সেখানে আসলে বিচরণটা সেইভাবে সম্ভব না, কিন্তু সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের ছাত্র সংসদের সেখানে জায়গা পাওয়াটা আবশ্যক। কারণ প্রত্যেকটা সিদ্ধান্ত যখন এই একাডেমিক কাউন্সিল গ্রহণ করে, তখন ছোট ছোট সিদ্ধান্ত, ধরেন পরীক্ষার ডেট, তারপরে ধরতে পারেন আপনার কোন একটা সিলেবাস পরিবর্তন, কিংবা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যেই সকল বিষয় রয়েছে সেই জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, তখন শিক্ষার্থীদের যেই স্বার্থগুলো রয়েছে, তারা স্বার্থগুলো আসলে এখানে কোনো প্রকার বাধাগ্রস্ত হচ্ছে কিনা সেটা দেখবে কিন্তু ছাত্র সংসদ। যেটা প্রশাসনিক জায়গা থেকে সেইভাবে আসলে নজর করা বা মূল্যায়ন করা সম্ভব হয়ে না উঠলেও, শিক্ষার্থী হিসেবে তখন কিন্তু সে সেই জায়গাটা বুঝতে পারবে যে এই জায়গায় আমার শিক্ষার্থীদের প্রবলেম হবে, শিক্ষার্থীরা সুযোগ সুবিধা কম পাবে, কিংবা শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। পাশাপাশি যদি সিন্ডিকেটের কথা বলেন, সিন্ডিকেট আসলে প্রত্যেকটা সিদ্ধান্তকে বৈধতা দেয়। এখন এই বৈধতা দেওয়ার ক্ষেত্রেও যাতে কোনো প্রকার পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্তনের যদি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ছাত্র সংসদ তাদের মূল জায়গাটা দেখেন। একটা বাজেটের কথা যদি বলি, আমাদের ছাত্র সংসদকে এই বাজেট পেতে যেই পরিমাণ বেগ পেতে হয়েছে, এটা কিন্তু জনাব রনি, আমাদের সময় স্বল্পতা, সিন্ডিকেটে কিংবা একাডেমিক কাউন্সিল আসলে একটু যোগ করি, সিন্ডিকেটে বা একাডেমিক কাউন্সিলে যদি তারা থাকতো তাহলে কিন্তু তাদের এত কষ্ট করতে হতো না, কারণ তারা তখন অভিযোগ করতে পারতো। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমাদের ছাত্র সংসদের ক্ষমতায়নের জায়গায় অনেক বেশি দুর্বলতা রয়েছে, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে উন্মুক্ত করতে হবে, এবং আমাদের যেই রাজনীতি মানে জাতীয় রাজনৈতিক সংগঠন আছে সেইটার সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আমরা ছাত্রলীগের যদি সদস্য হয়, সে ছাত্র সংসদ নির্বাচন করতে পারবে না, ছাত্র দলের সদস্য হলে সে ছাত্র সংসদের নির্বাচন করতে পারবে না, তাহলে জাতীয় রাজনীতিটা সে কিভাবে করবে? জাতীয় রাজনীতিতে সে অবস্থানটা কিভাবে পাকাবো? সে একটা এমপির সাথে কিভাবে বসবে? সে একটা মন্ত্রীর সাথে কিভাবে করবে? এই জায়গাটায় আসলে অনেক বেশি স্বাধীনতার দরকার বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব জুয়েল আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে একটি অন্যতম অর্জন রোবট মীরা, যেটি সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এই বিষয়ে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। অনেক আরেকটু কি আমি ওরকম শুনতে পাচ্ছি, কোশ্চেনটা আবার একবার প্লিজ। জি, আমরা জানতে চাইছি গণবিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে যেগুলো অর্জন রয়েছে তার ভিতরে অন্যতম একটি অর্জন রোবট মীরা। তো এই রোবট মীরার বিষয়ে আপনার কাছে জানতে চাই, এর আসলে কাহিনী কি, কিভাবে এত বড় একটা অর্জন সম্ভব হলো? জনাব জুয়েল, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জুয়েল, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, দুঃখিত, ইন্টারনেট জনিত সমস্যার কারণে আমরা জনাব জুয়েলকে শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে আমরা জনাব নাজমুল আপনার কাছে ফিরে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ের বর্তমান করোনাকালীন সময়ে একটি অন্যতম বড় সাফল্য, যেটা সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে, গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডক্টর বিজন কুমার শীল উদ্ভাবিত করোনা কিট, যেটা এখনো আসলে অনুমোদন পায়নি। তো এ বিষয়ে আপনার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি। এটা তো আমি বলেছিলাম আগে অনেক, যে আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশে করোনা থাকাকালীন সময়েও বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ হোক, আর তাদের নির্বুদ্ধিতা হোক, বা তাদের দূরদৃষ্টির সম্পূর্ণতার ঘাটতি থাকুক, যে কারণে হোক, তারা, আমার মনে হয় না, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না তারা এটার অনুমোদন দিবে। এইখানে অনুমোদন না দেওয়ার জন্য অনেক কারণ আছে। আপনি অনুমোদন দিলে আপনি এক সপ্তাহের ভিতরে আপনি টেস্ট করতে পারবেন 20 লক্ষ, আপনার দেখা যাবে তখন বেরোচ্ছে আপনার 5 লক্ষ রোগী। বা আপনি 1 মাসের ভিতরে বের করবেন, টেস্ট করবেন 1 কোটি লোক, রোগী বের হবে আপনার 20 লাখ। তখন একটা দেশের 20 লাখ রোগী যদি বের হয়, তো এটা একটা, মানে একটা সামগ্রিক ভাবে দেশের উপর একটা না, যে যে আপনার বহির্বিশ্ব থেকে এক ধরনের প্রেসার আসার সম্ভাবনা আছে, বা যে আমরা স্বাস্থ্যগত ভাবে যথেষ্ট সচেতন না, বা সরকার আমাদেরকে সচেতন করতে পারে নাই, বা এখানে সরকারের যে ধরনের মানে স্টেপ নেওয়ার দরকার ছিল, তারা এটা নিতে ব্যর্থ হয়েছে। তো যার সহায় তারা, এই আরো অনেক ইস্যু আছে, অনেক, আমি তো এর আগেও বলেছি যে এখানে অর্থনৈতিক একটা ব্যাপার আছে,
যে স্বাস্থ্য যে খাত, স্বাস্থ্য খাতের সাথে যে যারা জড়িত আছে তারাই দিবে না। যে আমি পত্রিকার মাধ্যমে জেনেছি যে আপনারা ইন্ডিয়া থেকে এই আপনার যে র্যাপিড টেস্ট কিট, যেটা মানে দ্রুত যে কিটের মাধ্যমে টেস্ট করা যায়, এরকম কিট আনতে চাচ্ছে তারা ৩,০০০ টাকা করে। তো যেখানে দেশীয় প্রযুক্তিতে আপনার একজন মানুষ মাত্র ২ থেকে ৩০০ টাকার মাধ্যমে আপনার কিট বানাচ্ছে, আপনার এটা হচ্ছে না, আপনি ৩,০০০ টাকা দিয়ে আনবেন। সেখানে তো ভাই আমরা বুঝতেই পারি যে এখানে কি হচ্ছে। আপনি স্বাভাবিকের যে অস্বাভাবিকের দিকে তখনই সময় আঁকাবেন অত্যন্ত যখন কম, আপনার জনাব কাছে নাজমুল। স্বাভাবিকটা আমরা আপনার গ্রহণযোগ্য কাছে হবে। আবারও স্বল্প সময়ের জন্য ফিরবো। এই পর্যায়ে জনাব শেখ রনি, আপনার কাছে সংক্ষেপে রোবট মীরার গল্প সম্পর্কে জানতে চাই। জনাব শেখ রনি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, দুঃখিত, আমার মিউট করা ছিল। রোবট মীরার কথা যদি বলতে চাই তাহলে হয়তোবা বলতে হবে যে রোবট মীরা আমাদের একটা অর্জন, গণবিশ্ববিদ্যালয় অর্জনের জায়গা। সেই জায়গা থেকে রোবট মীরা বেশ ভালো একটি মানে সুনাম কুড়াতে সক্ষম হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষে, তথা আমাদের যারা গবেষক ছিল, শিক্ষার্থী, সম্ভবত আমার নামটা মনে আসছে না, আমারই ব্যাচমেট ছিল, সে সিএসসি ডিপার্টমেন্টের, পাশাপাশি সবুজ ছিল। তো ওরা ওদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা দিতে সক্ষম হয়েছিল এবং স্বল্প খরচের মধ্যে একটি রোবট মীরার মতো একটি রোবট আবিষ্কার করা, এটা আসলেই মানে প্রশংসনীয় একটা ব্যাপার। শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নেই, মেধার দিক দিয়ে হোক বা কিংবা অন্য যে সকল মানে কুশলীর দিক থেকে হোক, তারা পিছিয়ে নেই, এটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছিল এই মীরা আবিষ্কারের ফলে। এবং এই মীরাটাকে আসলে আরো বেশি ডেভেলপ করার জন্য কাজ চলছে। যদি সেই অর্থে সরকার কিংবা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বেসরকারি ভাবে যদি কোনো প্রতিষ্ঠান তাদেরকে অর্থায়ন দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে মনে করি মীরার চাইতেও আরো অনেক ভালো ভালো আবিষ্কার আমরা আমাদের এই গণবিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের ধন্যবাদ আপনাকে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা হিসেবে দেখতে পারবো। জি ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব জুয়েল রানা আপনার কাছে চলে যেতে চাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জুয়েল, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক দুঃখিত, এ পর্যায়ে আমরা মুন্নি আক্তার আপনার কাছে চলে যেতে চাই। আমরা জানি গণবিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বিভাগ আছে যেগুলো আসলে একটি ব্যতিক্রমধর্মী বিষয়, কারণ অনেক পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট গুলো খুব একটা দেখা যায় না। তার ভিতরে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস অনুষদ একটি অন্যতম বিষয়। এই অনুষদ সম্পর্কে সংক্ষেপে যদি আমাদের কিছু জানাতেন। সংক্ষেপে দেখো, আমি আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস যে অনুষদটা আছে, এটা হচ্ছে যে সর্বমোট 10টার মতো আছে, মানে গণবিশ্ববিদ্যালয় একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ভেটেরিনারি ডিপার্টমেন্ট আছে। এটা অবশ্যই অনেক বেশি প্রশংসনীয় বর্তমান সময়ে। আর গণবিশ্ববিদ্যালয়ে যদি বলি যে আমি তখন ছিলাম, যখন 2018 সালে গণবিশ্ববিদ্যালয় যে ভেটেরিনারি অনুষদটা শুরু হয়, আমি দেখেছি যে মুস্তাফিজুর রহমান স্যার, ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার, ওনার হচ্ছে যে একটা বড় ধরনের অবদান আমি নিজ চোখে তখন হচ্ছে যে ক্যাম্পাসে যখন ছিলাম তখন দেখেছি। স্যার এই ডিপার্টমেন্টটা দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করেছে এবং এই ডিপার্টমেন্ট এখন পর্যন্ত যথেষ্ট গণবিশ্ববিদ্যালয়ের মধ্যে যথেষ্ট প্রশংসনীয় অবস্থানে আছে। এবং অনেক এই ডিপার্টমেন্টে হচ্ছে সর্বপ্রথম যখন শুরু করে তখন এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট ভর্তি করানোর কথা ছিল 25 জন করে। পরে ইউজিসির লোক এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টটা দেখার পর আরো 25 জন শিক্ষার্থী বাড়িয়ে এখন 50 জন করে ভর্তি নেওয়া হচ্ছে। এবং আমার কাছে যতদূর পর্যন্ত আমি ক্যাম্পাসে থাকাকালীন এবং পরে জানতে পারছি, সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের একটা চাপ থাকে, মনে হয় যে পরবর্তী সেমিস্টারের জন্য ভর্তি হয়ে যাচ্ছে এরকম। আর আমি ক্যাম্পাসে থাকাকালীন সময় ভেটেরিনারি একটা হচ্ছে ক্লিনিক খোলা হয়েছিল, খুব সম্ভবত চিকিৎসালয়, যেখানে শুধুমাত্র গণবিশ্ববিদ্যালয় আবার ওই যে ইয়াও আছে, ফার্মও আছে। হ্যাঁ, ওখানে আবার আমি নিজেই দেখতে গেছিলাম নিউজ করার জন্য। তো ওই টার্কি মুরগি ওগুলো নিয়ে যে গবেষণা করছিল।
তো শুধুমাত্র গণবিশ্ববিদ্যালয়ের যেই পশু পাখি আছে যেগুলো ওগুলো নিয়ে গবেষণা করছে এরকম না, এবং হচ্ছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে ওই চিকিৎসালয় এরকম না। গণবিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছে পশু পালন করে, গবাদি পশু আছে, তাদেরকেও ওই জি জি, ধন্যবাদ চিকিৎসা মুন্নি দেওয়া আক্তার, হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা জনাব জিয়াউল রানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। জি, আপনার কাছে জানতে চাই, বর্তমানে গণবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক পর্যায়ে বেশ এগিয়ে গেছে, তার অন্যতম কারণ গণবিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটির বর্তমান যে সাফল্য সেটা আসলে চোখে পড়ার মতো। তাদের সাফল্য সম্পর্কে বা তাদের যাত্রা সম্পর্কে কিছুটা আমাদেরকে জানাবেন, কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বেশ প্রশংসনীয় ভূমিকা আছে মিউজিক কমিউনিটি সম্পর্কে। আচ্ছা, আসলে মিউজিক যখন আমাদের বাইরে থেকে আমাদের এই যে সেলিব্রিটি বাচ্চা বাইরে থেকে শিল্পী কনসার্ট করে বন্ধ করে দেওয়া হলো, হ্যাঁ, তখন এটা আমাদের পুরাতন যারা আমরা টুকিটাকি গান বাজনা করতাম ক্যাম্পাসে, তারা সবাই একদিন পুরাতন যারা আমাদের ইমতিয়াজ, তারপরে সুপ্রতীক, তারপরে হচ্ছে আবির, তারপরে ঝরা, ওরা পুরাতন কিছু সবাই মিলে আসে বললো যে ভাই আমরা একটা, যেহেতু আমাদের বাড়ি থেকে শিল্পী আনা বন্ধ হয়ে গেছে, আমরা বললাম এটা তো ঠিকই, আমাদের লজ্জা পাওয়া উচিত, আমাদের বাইরে থেকে কেন আমরা শিল্পী আনবো, আমরা বাইরে যে গান টান করবো। ওই হিসেবে আমাদের অনেক আগে থেকে একটা টার্গেট ছিল, আমাদের একটা ইয়ে থাকা দরকারও। যখন একটু ইয়ে করলাম তখন আমরা ওই দিন বসে তার দু একদিন পরে মিটিং করে সবাইকে, যারা আমরা মিউজিক লাভার, মিউজিকটা সবাই ভালোবাসে, তারা টুকিটাকি মিউজিক করে, সবাইকে নিয়ে বসে অনুমোদনহীন একটা ইয়া করলাম, মিউজিক ক্লাব, মিউজিক কমিউনিটি। তারপর এটা নিয়ে আমাদের রেজিস্ট্রার স্যার বা বিসিএম সবার কাছে গেলাম, যাওয়ার পর একটু অনুমোদন হইলো। তারপর আমার মনে হলো যে না, এটা তো সংগঠন গুলো, যে ফয়সাল যেটা বললো শুধু সংগঠন হয়, কার্যকলাপ কই। তা বললাম কাজকলাপ শুরু করি। তার দু একদিন পরেই আমরা কয়েকজনে মিলেই ব্যক্তিগত কিছু আর্থিক সহযোগিতা করে আর কি, মনে করেন একটা ইয়া শুরু করলাম, কনসার্ট। হ্যাঁ, প্রথম যে কনসার্টটা হলো অভিষেকের মতো করে, ওদের অভিষেকের মতো করে, তাতে খুব ভালো সাড়া পেলাম, এবং পরবর্তীতে তো আর কিছু বলা লাগে না। আমাদের জাস্ট আমার মনে হয়েছিল যে না, খুব একটা আমাদের একটা মিউজিক কমিউনিটি থাকা দরকার, যা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এইভাবে আর কি। এবং যাত্রা তো খুব জি, ভালোভাবে ধন্যবাদ শুরু হচ্ছে, আপনাকে। ইনশাআল্লাহ মিউজিক কমিউনিটির লক্ষ্য বহুদূর। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা জনাব নাজমুল, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই, গণবিশ্ববিদ্যালয়ের আরো একটি অন্যতম বিভাগ মেডিকেল ফিজিক্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, যেটা আসলে অন্যান্য পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খুবই বিরল। তো গণবিশ্ববিদ্যালয়ে ক্যান্সার নিরাময়ে মেডিকেল ফিজিক্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেন তাদের একটা বেশ ব্যাপক ভূমিকা আছে। তো এই সাবজেক্ট সম্পর্কে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই গণবিশ্ববিদ্যালয়। এখন অনেক আপনি আমাকে সংক্ষেপে বলতে বলেছেন, এখন এই সাবজেক্টটা সম্পর্কে বলতে হলে আমাকে মিনিমাম 5 মিনিট বলতে হবে, কিন্তু এই সময়টা আমার মনে হয় না আপনার কাছে আছে। তো তারপরে যাই হোক, আমি আপনাকে খুব সংক্ষেপে 2 মিনিটের ভিতরে বলছি। আমাদের এই ডিপার্টমেন্টটা বাংলাদেশের ভিতরে এখানেই আছে, যে বিএসসি করানো হচ্ছে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। এখন আমাদের ডিপার্টমেন্ট হেড ডক্টর হাসিন অনুপমা আজহারি, উনি কিন্তু খুবই প্রজ্ঞা এবং বিজ্ঞ মানুষ। আর এই আমাদের ডিপার্টমেন্টের যে প্রতিষ্ঠাতা ডক্টর গোলাম আবু জাকারিয়া স্যার, উনি আপনার দীর্ঘদিন জার্মানিতে ছিলেন মেডিকেল ফিজিক্স হিসেবে, আপনার কোলন ইউনিভার্সিটি খুব সম্ভব, ওই ইউনিভার্সিটিতে দীর্ঘদিন উনি যে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিল। আর মেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্টের যে জব সেক্টর বলেন, এটা আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা বের হয়েছে তারা জব সেক্টরে মোটামুটি সবাই এঙ্গেজ হয়ে গেছে। আর স্টুডেন্ট ডে বাই ডে বাড়তেছে। আর ম্যাক্সিমাম যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার যে প্রচারণার ব্যাপারটা, আমাদের ডিপার্টমেন্টের প্রচারণার দিক থেকে যদি তারা একটু ইয়ে হয়, তাহলে এইখানে আপনার আপনার স্টুডেন্ট আরো অনেক বাড়বে। কারণ আপনার গণবিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেসব ডিপার্টমেন্ট গুলোতে আপনার স্টুডেন্টের ভর্তির জন্য বলা লাগে না, এমনিতেই ভর্তি হয়, যেমন ফার্মেসি, ইংলিশ, আপনার এই আগে ছিল বিবিএ, কিন্তু এখন তো বিবিএ এর প্রবলেম আপনার, তারপরে এমবিবিএস। তো মেডিকেল ফিজিক্স তো আই থিঙ্ক একটা সময় এই পর্যায়ে যাবে। আমাদের যে টিচার ছিল এখন, তো এই টিচার গুলা যারা বিজ্ঞ লোক, ওনারা একটু ভালোভাবে ইয়ে করলেই, যে প্রচারের ব্যাপারটা একটু দেখলেই মেডিকেল ফিজিক্স খুব ভালো পর্যায়ে যাবে, আমি আশা রাখি। জি, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা অনেক অনেক, অনুষ্ঠানের আমি একেবারে শেষ একটু ভাইয়া, পর্যায়ে। আমার একটু কাজ ছিল, আমি সবারই জি জি শুভকামনা, একটু বিদায় নেই, একটু বের হতো। হ্যাঁ, ভালো সবাই, ফয়সাল, রনি, জি জি ভালো থাকো সবাই। জি, আপনাকে ধন্যবাদ সময় দানের জন্য। এ পর্যায়ে আমরা
জনাব শেখ রনি, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই গণবিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগ সম্পর্কে। ফয়সাল ভাইয়ের মতো আমার বলতে হবে যে একটা বিভাগ সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বলতে হবে যে আসলে এই বিভাগটা বাংলাদেশের মধ্যে একমাত্র বিভাগ যা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সর্বপ্রথম আসলে আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু হয়, এবং বিভাগটি হচ্ছে সম্পূর্ণ রূপে, আমি যতটুকু মনে করি, আমি একজন কমার্সের স্টুডেন্ট হিসেবেও, যে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মলিকুলার বায়োলজি যে বিভাগটি রয়েছে এটি একটি মানে গবেষণা ভিত্তিক একটি বিভাগ, এবং এই বিভাগের প্রত্যেকটা কাজই আসলে গবেষণার সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন শিক্ষার্থীদের পাশাপাশি হচ্ছে শিক্ষকদের, ততটুকু দিতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। এবং আগামীতে আরো বেশি গবেষণা নির্ভর কিভাবে করে তোলা যায় সেই ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো বেশি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে পারবে বলে আমি আশা রাখছি। এবং পাশাপাশি বলতে চাই, বাংলাদেশের মধ্যে এই সমস্ত যে অণুজীব ভিত্তিক বা ভাইরাস নিয়ে যারা গবেষণা করে কাজ করে, যেহেতু আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা আগের চাইতে কি বলবো যে জীবাণু ভিত্তিক বা বিশ্বযুদ্ধের কথা যদি বলতে চাই, যে আগে অস্ত্র নিয়ে যুদ্ধগুলো হতো, এখন হচ্ছে জীবাণু দিয়ে যুদ্ধ হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই এই সম্পর্কে ধারণা রাখা দরকার, আমাদের রাষ্ট্রের প্রয়োজনে তথা হচ্ছে নাগরিকদের সুস্থতা, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা কাজের যেই কি বলবো এটাকে, যে বিজ্ঞান ভিত্তিক কাজের ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন নিয়ে মুন্নি আক্তার আপনার কাছে যেতে চাই। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেভাবেই হোক বিভিন্ন মাধ্যমে জানতে পারি গণবিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তার বাইরেও আপনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তো আপনার এই ব্যাপক জনপ্রিয়তার কারণ কি, এবং একই সাথে জানতে চাই এই ব্যাপক জনপ্রিয়তার কারণে আপনি কখনো বিড়ম্বনায় পড়েছেন কিনা, মুন্নি আক্তার? আচ্ছা, অনেক ব্যাপক জনপ্রিয়তা অনেক বড় বিষয় ভাই। আমি এখনো অনেক বেশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারি নাই, তবে আমার ইচ্ছা ঠিক না, আমি আমার এমন কিছু আমার ভবিষ্যৎ পরিকল্পনা কার্যক্রম সামনে রেখেছি। তো তুমি যেটা বলেছো, আল্লাহ করুক এটা যেন সত্যি হয়। আর তারপরের কথা হচ্ছে যে বিড়ম্বনায় পড়া বলতে, হ্যাঁ অবশ্যই বিড়ম্বনা এক ধরনের। যতদিন পর্যন্ত কেউ না চিনছে, ক্যাম্পাসে হোক ক্যাম্পাসের বাইরে হোক, কোনো বড় ভাই হোক ছোট ভাই হোক, কারোর সাথে যখন মানুষ আমাকে দেখছে তখন ওইটা আমাকে আবার পার্সোনালি অনেকে দেখে যে মেসেঞ্জারে বলছে, আপু কি ব্যাপার, কোনো ঘটনা আছে কিনা। তো সরি, আসলে এটা বিড়ম্বনা তোমাদের দৃষ্টিতে কিরকম জানি না, আমার কাছে যথেষ্ট মানে আছে না যে আমার আত্মীয় স্বজন কেউ এরকম ধরনের সমস্যায় পড়েছে। তাছাড়া এমনিতে তেমন কোনো সমস্যায় পড়বে নাই অনেক। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি, তবে বিদায়ের আগে আমাদের আমন্ত্রিত অতিথি এবং দর্শক বিন্দু যারা আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই ক্যাম্পাস ভিত্তিক আড্ডার আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।